আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভির সকালের খবরে। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন মানুষের ঢাকায় ফেরার এই খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, ফিরতি মানুষের ভিড় কেমন দেখছেন? নাজনীন, এই মুহূর্তে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব একটা ভিড় নেই। আসলে বরিশাল বিভাগের বিভিন্ন রুট থেকে যে লঞ্চগুলো ছাড়ে, মূলত এটি সন্ধ্যা বা সন্ধ্যার পরে এই লঞ্চগুলো ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তো এই লঞ্চগুলো মূলত ভোররাত থেকে আসলে সদরঘাটে ভেরা শুরু করে। তো সকালের দিকে বিশেষ করে ফজরের পর আমরা দেখেছি যে এই সদরঘাটে আসলে প্রচুর ভিড় ছিল। বিপুল সংখ্যক মানুষ আসলে ঈদের ছুটি শেষে ঢাকায় এসে নেমেছেন। তো এখন এই মুহূর্তে আসলে দুই একটি রুটের কিছু লঞ্চ আমরা এসে পৌঁছাতে দেখছি এখনো। তো বেশিরভাগ মানুষের সাথে আমরা যাত্রীদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি ভোগান্তি তাদের হয়নি। দুই একটি লঞ্চের যাত্রীরা কিছু অভিযোগ করেছেন যে এই ঈদের সময়ে কিছু লঞ্চ যাদের হয়তো ঠিকভাবে মেনটেন করা হয় না, মেনটেনেন্সের সমস্যা আছে, তো সেই জাতীয় কিছু লঞ্চও বিভিন্ন রুটে যাত্রীর বাড়তি চাপের কারণে দেয়া হয়েছে, যে কারণে কিছু লঞ্চ যাত্রাপথে বিকল হয়ে যাওয়া বা কিছু ব্যবস্থাপনাগত সমস্যারও অভিযোগ তারা করেছেন। এছাড়া কিছু রুটের যাত্রীরা ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ করেছেন যে সারা বছর যে ভাড়া থাকে এখন সেই ভাড়া আসলে বাড়িয়ে তারা নিচ্ছে এই বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। তো এই টুকটাক অভিযোগের বাইরে সবাই বলছেন যে রোববার থেকে অফিস শুরু হবে, তো এই জন্য একটু আগেভাগেই তারা চলে আসছেন যারা, তারা মোটামুটি তাদের ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় এসে পৌঁছেছে। নাজনীন, এই ছিল সদরঘাটের সর্বশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তরের কয়েক জেলার নিম্নাঞ্চল। বন্যার পানিতে ডুবে মৌলভীবাজারে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হাওর এলাকায়। দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটছে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের। গত 3 দিনে জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আগুন ধরাইতে পারি না, চুলাত পানি, সব দিকেই মরা আর কি। আমরা আরেক বাসা দূরছি, বাড়ির পানি, বুক পানি বাড়ির। সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামীতে বন্যা থেকে সুনামগঞ্জের মানুষকে রেহাই দিতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। বন্যা থেকে আগামীতে এলাকার লোকজনকে রেহাই দেওয়ার জন্য, রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরজমিনে দেখার জন্য আমি এসেছি। সিলেটে এখনো পানিবন্দী 10 লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে 1,500-এর বেশি গ্রামে। বন্যা দুর্গত এলাকা ও সুরমা নদী পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কমলগঞ্জে ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী রয়েছেন 7 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। কিছু বস্তা ফেলাইয়া তো একটু বড় করে বাদ দিলেই তো তাইলে বন্যায় আবার বাংলাদেশ পানির অবস্থা বিরাটই খারাপ হয়ে গেছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কান্তি সরকার। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন যে কটি কেন্দ্র আছে সেগুলোর পরীক্ষা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নেত্রকোনা ও লালমনিরহাটেও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর সাথে প্রধানমন্ত্রীর একান্ত সাক্ষাতে গুরুত্ব পাবে 2 দেশের অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়গুলো। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরই হতে যাচ্ছে ভারতে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই সফরে দুই দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে 10টিরও বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক যেসব চুক্তির মেয়াদ শেষের দিকে নবায়ন হতে পারে সেসবেরও। সফরটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি এইখানে বাংলাদেশের দিক থেকে খুব বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ভারতেরও অনেকগুলি এজেন্ডা আছে, কানেক্টিভিটির একটা এজেন্ডা আছে, পানি সংক্রান্ত বিষয় আছে, এবং সেই সাথে তারা রেলওয়ে বলেন বা সড়ক পথে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তাদের কানেক্টিভিটিকে আরো গতিশীল করার চেষ্টা করবে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিস্তা নদীর মতো ভারত বাংলাদেশের মাঝে অমীমাংসিত অভিন্ন নদ নদীসমূহের ন্যায্য পানির হিস্যার বিষয়ে চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। বিভিন্ন চুক্তির কথা আলোচ্য হচ্ছে, কিন্তু মুশকিলটা হলো যেগুলি খুব বাংলাদেশের স্বার্থের বা ইকোনমির সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত, যেমন তিস্তা যেটা আছে, সেই সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এনার্জি কানেক্টিভিটি, অমীমাংসিত বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে বাংলাদেশ যথেষ্টই জোর দেওয়ার অবস্থানে আছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। কোনো সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট জারি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তদন্ত ও তাদের কাছ থেকে ব্যাখ্যা পাবার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। বলেন, মিয়ানমার গুলি ছুঁড়লে পাল্টা গুলির বার্তা দেয়া হয়েছে। রকনউদ্দিনের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনিও দেশে নেই বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবে ব্যবধান নিয়ে। আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবে। আর মিয়ানমার থেকে এরপর গুলি করলে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হবে বলে আরাকান ও মিয়ানমার আর্মিকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের বন্যা পীড়িত লাখ লাখ মানুষ, অথচ এ নিয়ে সরকার উদাসীন। বৃহস্পতিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে
অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক যা বলছে তা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে কিছু বিষয়ে আলোচনার ভিত্তিতে সংশোধনী আনা হতে পারে বলেও জানান তিনি। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বৈদেশিক বিনিয়োগ আনার চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া কম। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে দেশের অর্থনীতি ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হতে পারে। বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকে, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। একই অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেন, ক্রয় ক্ষমতা বাড়ায় কোরবানি দিতে মানুষের কোনো অসুবিধা হয়নি। মানুষের পকেটে টাকা আছে, তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না। আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এদিকে কারণ বাজারে টিসিবি ভবনে আরেক সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার রপ্তানি থেকেও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এমপ্লয়মেন্টটা কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো তত আমার ভ্যালু এডিশন হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ নাম্বার অনলি। একই অনুষ্ঠানে ট্যানারি শিল্পকে এখনও পরিবেশ বান্ধব না করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন এনবিআর এর চেয়ারম্যান। আমি যদি নিজের সক্ষমতা তৈরি না করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর বাঘার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইবউদ্দিন লাবলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সহ ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে যোগ দিয়ে তারা এই অভিযোগ করেন। মানববন্ধনে সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ দলিল লেখকরাও যোগ দেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। খাগা না করেন চারাবা, খাগা না করেন চারাবা, গরবাই কই যাবেন? একদম শীতকালে গরবাই টান দিয়া যাবো। খাগা না করেন চারাবা। ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছিনা বাপ তুইলা কথা কবি না, কইছিনা একবার কলিজার টাইন আছে। কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখার শোভা পায় না। তুমি আমার কাছে আসছে। কাস্টমার আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।